ধূসর কুয়াশার উপরে দৈত্যের বাসস্থানের মতো দেখতে সেই প্রাসাদের ভেতরে দ্য মুন এমলিন গভীরভাবে ভাবল যে স্যাঙ্গুইনদের ইতিহাসের কোন অংশটা দ্য ফুলকে বলা উচিত। সে এবং পূর্বপুরুষ পুরনো বন্ধু, তাই বিপর্যয়ের আগে কি ঘটেছিল তা সে নিশ্চয়ই জানে। তাই আমার আর সেটা পুনরাবৃত্তি করার দরকার নেই। চতুর্থ এবং পঞ্চম যুগে স্যাঙ্গুইনদের গৌরব মোটেও বিরল ছিল না, এবং কথা বলার মতো অনেক ইতিহাসই ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাত্র একটি। এমলিনের মাথায় দ্রুত একটা বুদ্ধি এলো। তার জানা মতে দ্য ফুল সম্ভবত বিপর্যয়ের আগের কোনো প্রাচীন ঈশ্বর। কিছু নির্দিষ্ট কারণে সে ধ্বংস হয়নি, বরং আজ পর্যন্ত সে ঘুমিয়েছিল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। হাজার বছরের ইতিহাস থাকা সত্ত্বেও স্যাঙ্গুইনদের রেকর্ডে কেন এমন কোনো গোপন অস্তিত্বের কথা উল্লেখ নেই তা এতেই স্পষ্ট হয়ে গেল। তার সম্মানজনক নাম হঠাৎ করে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত কেউ তার কথা জানত না। কিছুক্ষণ চিন্তা করার পর এমলিন সোজা হয়ে বসল। সে বলল, বিপর্যয়ের পর স্যাঙ্গুইনরা উত্তর ও দক্ষিণ মহাদেশের ঐতিহাসিক মঞ্চের কেন্দ্রবিন্দু থেকে সরে যায়। তারা একটি জাতি হিসেবে নয়, বরং ব্যক্তি হিসেবে বিভিন্ন সাম্রাজ্য এবং রাজবংশের সম্ভ্রান্ত ব্যক্তিতে পরিণত হয়েছিল। তারা হয় কোনো অঞ্চল শাসন করত অথবা কোনো গুরুত্বপূর্ণ এলাকার দুর্গ পাহারা দিত। সে আরও বলল, আমাদের রানী ব্লাড মুন কুইন অরেনিয়া আমাদেরকে অন্ধকারের যুগ থেকে বের করে না আনা পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। পরে সে ট্রান্সওয়েস্ট রাজবংশের নাইট এম্পেররের স্ত্রী হয়েছিল। সে সমস্ত স্যাঙ্গুইনদের একসাথে জড়ো করেছিল এবং স্যাঙ্গুইনরা রাজবংশের গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে উঠেছিল। সেই সময় লোয়েনের অগাস্টাস এবং ফেসাকের আইনহর্ন পরিবারকে আমাদের রানীকে বিনীতভাবে মহামান্য বলে সম্বোধন করতে হতো। সে বলল, সেই যুগে রানী অরেনিয়া ছিল সৌন্দর্যের প্রতীক। যদি এমন কোনো জাদুর আয়না থাকত যা সব প্রশ্নের উত্তর দিতে পারত, তবে সবার মধ্যে সবচেয়ে সুন্দরকে প্রশ্নের উত্তরে সে শুধু রানীর কথাই বলত। এমলিন যত বেশি কথা বলছিল সে তত বেশি গর্বিত হয়ে উঠছিল। সে তার চুপচাপ আর গম্ভীর স্বভাব থেকে পুরোপুরি এক বাচাল মানুষে পরিণত হল। যে জাদুর আয়না প্রশ্নের উত্তর দিতে পারে সেটা কি অ্যারোডেস নয়? মেশিনারি হাইভমাইন্ডের কোনো সদস্য কি কখনো বিরক্ত হয়ে এই প্রশ্নটা করেছিল? আয়না, আয়না, বলতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? আমি ভাবছি অ্যারোডেস এই কথার কি উত্তর দেবে। ক্লাইন মোরেত্তি একই ভঙ্গিতে বসে তার ভাবনার জগতে হারিয়ে গিয়ে একটু হাসল। টানা অনেকক্ষণ বকবক করার পর এমলিনের অভিব্যক্তি হঠাৎ গম্ভীর হয়ে গেল। এমলিন বলল, 4 সম্রাটের যুদ্ধে এই সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। রানীর সাথে সাথে নাইট এম্পেররও মারা গিয়েছিল। স্যাঙ্গুইনরা এক ভয়ানক ক্ষতির সম্মুখীন হয়। অগাস্টাস, আইনহর্ন, শরণ এবং ক্যাস্টিয়া পরিবার বিজয়ের চূড়ান্ত ফল পাওয়ার জন্য সাম্রাজ্যটাকে ভাগ করে নিয়েছিল। তারা উচ্চপদস্থদের অভাবে ভুগতে থাকা রাজপরিবারকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের জাতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য ছায়ায় লুকিয়ে থাকা ছাড়া স্যাঙ্গুইনদের আর কোনো উপায় ছিল না। তাই তারা এক জনমানবহীন পাহাড়ে পিছু হটতে বাধ্য হয়েছিল। আমি ঠিক যেমনটা ভেবেছিলাম। 4 সম্রাটের যুদ্ধের সময়ও ওই 7 জন ঈশ্বর বর্তমান ছিল। ক্লাইন টিউডর ধ্বংসাবশেষে 6 ঈশ্বরের মূর্তির কথা মনে করল। এমলিন বলল, ভাগ্যক্রমে 7 ঈশ্বর তখন বিভক্ত হয়ে গিয়েছিল এবং 4টি দেশ একে অপরকে আক্রমণ করেছিল। একটা বড় মূল্য চুকানোর পর আমরা শেষ পর্যন্ত সেই বিপর্যয় থেকে বাঁচতে পেরেছিলাম। এই মুহূর্তে এমলিনের মধ্যে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল। সে ক্লাইনের দিকে তাকিয়ে বলল, সম্মানিত মিস্টার ফুল, ব্লাড মুন কুইনের কাজ আর স্যাঙ্গুইনদের গৌরবময় ইতিহাস শোনার মতো সময় কি তোমার আছে? সেগুলো হয়তো গৌরবময় বর্ণনার পাতায় ভরা এক বিশাল বই হয়ে যাবে, তবে আমি এর সবটুকু তোমাকে শোনাতে পারি। মনে হচ্ছে তুমি অনন্তকাল ধরে বলে যেতে পারবে। আমি ভাবতাম তুমি এমন একজন ভ্যাম্পায়ার যে শুধু পুতুল পছন্দ করে আর ইতিহাস নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। আমি সত্যিই আশা করিনি যে তুমি এত পেশাদার আর শিক্ষানুরাগী হবে। এতে কোনো অবাক হওয়ার কিছু নেই যে তুমি সবসময় স্যাঙ্গুইনদের মহৎ বলে মনে করতে এবং তাদের নিয়ে গর্ব করতে। যেসব ছেলেরা বাইরে যেতে পছন্দ করে না তারা সত্যিই তাদের পছন্দের বিষয়গুলো নিয়ে গভীরভাবে গবেষণা করে। তাছাড়া ভ্যাম্পায়ারদের আয়ুও অনেক বেশি হয়। ক্লাইন একটু দ্বিধায় পড়ে নম্রভাবে এমলিনের প্রস্তাবটা প্রত্যাখ্যান করার প্রস্তুতি নিল। যদিও ইতিহাস শোনার প্রতি তার আগ্রহের কোনো কমতি ছিল না, কিন্তু এই মুহূর্তে তার কাছে এতটা সময় ছিল না। ক্লাইন হেসে বলল, এটুকুই যথেষ্ট। আমি সব সময় একটা ন্যায্য আর সমান বিনিময়ে বিশ্বাস করি। তাই আমি চাই না কোনো কিছু না পেয়েই তুমি আমাকে সবটা বলে দাও। ভবিষ্যতে সুযোগ পেলে তুমি তোমার এই ইতিহাস কাজে লাগিয়ে আমার কাছ থেকে তোমার পছন্দের যে কোনো কিছু চেয়ে নিতে পারবে। এমলিন এক মুহূর্তের জন্য একটু অবাক হয়ে বলল, ঠিক আছে। এই প্রথমবারের মতো সে স্যাঙ্গুইনদের গৌরব নিয়ে কাউকে কিছু বলার সুযোগ পেয়েছিল। সাধারণত নিজের পরিচয় লুকিয়ে রাখার জন্য সে কোনো মানুষের সামনে এ নিয়ে বড়াই করতে পারত না, আর স্যাঙ্গুইনদের অন্যান্য সদস্যরা আগে থেকেই এসব জানত। নতুনদের এসব শেখানোর দায়িত্বও তার ছিল না। ক্লাইন আর কিছু বলল না। সে তার আগের সেই গম্ভীর রূপ ধারণ করল। সে বলল, ঠিক আছে, তুমি এখন ফিরে যেতে পারো। সাথে সাথেই এমলিন হোয়াইটের চোখের সামনে একটা গাঢ় লাল আলো জ্বলে উঠল।
আলোটা খুব দ্রুত তাকে নিজের ভেতরে টেনে নিল। কিছুক্ষণ মাথা ঘোরানোর পর সে খেয়াল করল যে সে তখনও তার ভাড়া করা ঘোড়ার গাড়িতেই বসে আছে। একটু পরেই সে একটা কাল্পনিক ছাগলের চামড়ার পার্চমেন্ট দেখতে পেল। সে বুঝতে পারল যে কিভাবে একটা গোপন আচারের মাধ্যমে দফুলের কাছে সাহায্য চাইতে হবে। আজ বিকেলে যখন আমি ফ্রি থাকব, আমি তখনই বাড়িতে এই আচারটা পালন করব। আমি মিস্টার ফুলকে আমার মানসিক সংকেত দূর করে দিতে বলব। কথাটা ভেবে এমলিন হঠাৎ করেই খুব উত্তেজিত হয়ে উঠল। ঘোড়ার গাড়িটা হারভেস্ট চার্চে পৌঁছানো পর্যন্ত সে অপেক্ষা করল। তারপর সে শান্ত হয়ে তার ভাড়া মিটিয়ে দিল। গির্জায় ঢোকার পর সে দেখতে পেল যে বিশপ উট্রাভস্কি সেখানে কিছু বিশ্বাসীদের কাছে ধর্মপ্রচার করছিল। এটা দেখে সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে এখন আর আগের মতো বিরক্ত বোধ করছিল না, বরং সে নিজেকে বেশ চিন্তামুক্ত মনে করছিল। এমন অবস্থায় তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। ফাদার উট্রাভস্কি তো কখনোই আমাকে এই মানসিক সংকেত দূর করার উপায় খুঁজতে বাধা দেয়নি। তার মনের ভেতর আসলে কি চলছে? ইস্ট বোরোর এক তেলচিটে কফি শপের ভেতরে নির্ধারিত সময়ে পৌঁছানোর পর ক্লাইন তাজা মটর আর ভেড়ার মাংসের স্টু দিয়ে গমের রুটি খাচ্ছিল। এরই ফাঁকে সে ওল্ড কোহলারের কাছ থেকে গত এক সপ্তাহে জোগাড় করা সমস্ত তথ্য মন দিয়ে শুনছিল। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে এর মধ্যে কোনো কাজের তথ্যই ছিল না। ওল্ড কোহলারের কথা শেষ হলে ক্লাইন কিছুক্ষণ চিন্তা করল। তারপর সে 2 পাউন্ডের নোট বের করে তার দিকে এগিয়ে দিল। ওল্ড কোহলার চমকে উঠে হাত নেড়ে বলল, তুমি তো একটু আগেই আমার পাওনা চুকিয়ে দিয়েছ। ক্লাইন হেসে বলল, আমি এই সপ্তাহের মধ্যেই ছুটির জন্য দক্ষিণে যাচ্ছি। টানা 1 বছর হাড়ভাঙা খাটুনির পর এখন একটু বিশ্রাম নেওয়ার সময় এসেছে। আমার ফিরে আসতে হয়তো 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। তাই আমি তোমাকে অগ্রিম টাকা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার জন্য খবর জোগাড় করার কথা কিন্তু একদম ভুলে যেও না। ঠিক আছে, ঠিক আছে বলে ওল্ড কোহলার অনেক আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে টাকাটা নিল। সেই মুহূর্তেই সে ভেবে নিয়েছিল যে এবারের নতুন বছরটা সে কিভাবে কাটাবে। সে অনেক দিন ধরে কিনতে না চাওয়া একটা সংরক্ষিত শুয়োরের মাংস কিনে সেটা রুটি দিয়ে খাওয়ার পরিকল্পনা করল। আমার তর আর সইছে না। তোমাকে অনেক ধন্যবাদ, ডিটেকটিভ মরিয়ার্টি। সে নিজের অজান্তেই ঢোক গিলল। ক্লাইন তার টুপিটা হাতে তুলে নিল। সে একটু ইতস্তত করে বলল, তোমার হয়তো নজরে পড়েছে যে ইস্ট বোরোর অবস্থা আজকাল একটু ভালো যাচ্ছে না। শুধু খবর জোগাড় করার জন্য অযথাই কোনো বিপদের ঝুঁকি নিও না। যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে সাথে সাথে লুকিয়ে পড়বে, আর কোনো ঝামেলায় নিজেকে জড়াবে না। সে রাজপুত্র অ্যাডেসাক অগাস্টাসকে নিয়ে একটু চিন্তিত ছিল, তাই সে ওল্ড কোহলারকে আগে থেকেই একটু সতর্ক করে দিল। ওল্ড কোহলার নিজের বুকে থাপ্পড় মেরে বলল, আমি বুঝতে পেরেছি। আমি অনেক ভীতু। আমি এমন কোনো ঝুঁকি নেব না। ক্লাইন প্রশংসা করে বলল, খুব ভালো। তারপরেই ক্লাইনের সেই লন্ড্রি মেইড লিভ আর তার 2 মেয়ে ফ্রেজা এবং ডেইজির কথা মনে পড়ে গেল। তারা দুজনেই পড়তে খুব ভালোবাসত এবং নিজেদের ভাগ্য বদলাতে চাইত। ক্লাইন একটু ভেবে বলল, লিভের পরিবারের দিকে নজর রেখো। কেউ যেন তাদের উপর অত্যাচার করতে না পারে। ইস্ট বোরোতে যদি কোনো গণ্ডগোল শুরু হয় তবে তাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যেও। ওল্ড কোহলার একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, গণ্ডগোল? তুমি কি শ্রমিকদের আন্দোলনের কথা বলছ? ক্লাইন অস্পষ্টভাবে উত্তর দিল, মোটামুটি সেরকমই কিছু একটা। সে এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারত না। এর চেয়ে বেশি বললে অন্য কারো অথবা সিল্ড আর্টিফ্যাক্টের পক্ষে তাকে সন্দেহ করাটা খুব সহজ হয়ে যেত। দুপুরের দিকে বড় ছোট পুতুলে ভরা নিজের ঘরে ফিরল এমলিন হোয়াইট। পর্দা টেনে দেওয়া ঘরটার অন্ধকার পরিবেশ উপভোগ করতে করতে সে একটা চেয়ারে বসল। সে চারদিকে তাকাল এবং তার হাত মুঠো করল। সে নিজের মনেই বলে উঠল, আমি নিজেই নিজেকে উৎসাহিত করব। এরপর সে আধ্যাত্মিকতা আছে এমন কিছু জিনিসপত্র খোঁজাখুঁজি করল। সে ফুলের সম্মানজনক নামের সাথে কিছু প্রতীক আর জাদুর চিহ্ন আঁকতে শুরু করল। অনেক জল্পনা কল্পনার পর সে অবশেষে সেই গোপন আচারটা পালন করল। তার আধ্যাত্মিকতা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার মনে হল যেন সে এক অজানা উঁচুতে পৌঁছে গেছে। সে অস্পষ্টভাবে অদ্ভুত আকৃতির অনেকগুলো ছায়া দেখতে পেল। 7 রঙের একটা আলো দেখতে পেল, যা দেখে মনে হচ্ছিল যেন সেগুলোর ভেতরে বিশাল কোনো জ্ঞান লুকিয়ে আছে। আর সবার উপরে থাকা সেই ধূসর সাদা রঙের কুয়াশাও সে দেখতে পেল। সেই বিশাল ধূসর কুয়াশার ওপরে একটা প্রাচীন প্রাসাদ ছিল, যা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। প্রাসাদের ভেতরে ধূসর কুয়াশায় ঢাকা একজন বসেছিল। তারপর এমলিন একটা সোনালী রঙের মহিমাময় ও পবিত্র মূর্তি দেখতে পেল, যার পেছনের কালো ডানাগুলো আকাশটাকে একেবারে ঢেকে দিয়েছিল। সে তার রহস্যাবৃত ডানার সংখ্যা গণার মতো একটুও সময় পেল না। তার আগেই সে অনুভব করল যে সে দ্রুত উপরের দিকে ভাসছে এবং সেই সোনালী মূর্তিটার সাথে মিলে যাচ্ছে। সে চিৎকার করে উঠল, আহ! সে খুব বাজেভাবে চিৎকার করতে করতে মাথা চেপে ধরে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। আর তখনই তার শরীর থেকে সবুজ ধোঁয়া বের হতে লাগল। এমলিনের শান্ত হতে বেশ কিছুক্ষণ সময় লাগল। তারপর সে শুনতে পেল যে ফুলের গম্ভীর গলার আওয়াজ তার কানে বাজছে, তোমার মানসিক সংকেত দূর হয়ে গেছে।
একটা মানসিক সংকেত দূর করতে গেলে কি এমনটাই মনে হয়? এটা তো আসলেই খুব কষ্টের। এমলিন মেঝেতে বসে হাঁপাচ্ছিল। তার সুন্দর করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল। ধূসর কুয়াশার ওপরে ক্লাইন মোরেত্তি চিন্তিতভাবে মাথা নাড়ল। সে নিজের মনেই বলল, সত্যিই সানব্রোচের এই বিশুদ্ধ করার ক্ষমতা ভ্যাম্পায়ারদের ক্ষতি করতে পারে। দুর্বল হয়ে যাওয়া মানসিক সংকেত দূর করার জন্য যে পরিমাণ সূর্যের আলো প্রয়োজন তা এমলিনের খুব বেশি ক্ষতি করবে না। সে এটা আগে থেকেই হিসেব করে রেখেছিল। তাই সে এটাকে আরও কঠিন কোনো পদ্ধতিতে করার কথা চিন্তাও করেনি। আর এখন এর ফলাফল আসলেই তার প্রত্যাশা মতোই হয়েছে। এই ঝামেলা মেটানোর পর ক্লাইন তার বাঁ হাতের কবজি থেকে পোখরাজের লকেটটা খুলে একটা ভবিষ্যৎবাণী করার কথা ভাবল। আজ বিকেলে রেড রোজ ম্যানরে যাওয়াটা খুব ভালো একটা সিদ্ধান্ত হবে। মনে মনে 7 বার জপ করার পর সে তার চোখ খুলল। সে দেখতে পেল যে স্পিরিট পেন্ডুলামটা একদম স্থির হয়ে আছে, একটুও ঘুরছে না। গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট অথবা সমকক্ষ কোনো শক্তির সাথে যুক্ত কিছুর ভবিষ্যৎবাণী করাটা অনেক কঠিন কাজ। আমি কোনো কার্যকরী ফলাফলই বের করতে পারছি না। ক্লাইন পুরো বিষয়টা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে আগামীকাল বিকেলে রেড রোজ ম্যানরে যাওয়াটা ঠিক হবে কিনা সেটা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করল। কিন্তু সে একই রকমভাবে আবার ব্যর্থ হল। সবাই সবসময় বলে যে ভবিষ্যৎবাণী করা কোনো জাদুকরী কিছু নয়, আর আজ সেটা প্রমাণও হয়ে গেল। আমাকে আমার নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আমাকে এই পদক্ষেপটা নিতেই হবে, তাছাড়া আমার সবার চোখের আড়াল হয়ে পর্দার আড়ালে যাওয়ার আর কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এটা করতে হবে। আমি আর দেরি করতে পারব না, নইলে এই অবস্থা থেকে আর কখনোই মুক্তি পাওয়া যাবে না। তার মনে নানা চিন্তার উদয় হতেই ক্লাইন একটা সিদ্ধান্তে পৌঁছাল। সে সাথে সাথেই বাস্তব জগতে ফিরে এল। সে তার ডাবল ব্রেস্টেড ফ্রক কোট আর ছোট টপ হ্যাটটা পরল। তারপর সে প্রিন্স অ্যাডেসাক অগাস্টাসের রেড রোজ ম্যানরের দিকে যাওয়ার জন্য 15 নম্বর মিন্স্ক স্ট্রিট থেকে বেরিয়ে পড়ল।